আচ্ছা, দেখা যাচ্ছে। হুম। জি ভাইয়া। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিই, অনেক লেট করছো তোমরা আসলে। তো আমরা আজকের ক্লাসে বেসিক্যালি যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে দ্রাব্যতা, হ্যাঁ, মানে সলিবিলিটি। তো দ্রাব্যতা পড়ার আগে আমাদের বেসিক্যালি আগে জানতে হবে যে মোল সংখ্যা কিভাবে বের করে, হ্যাঁ। সো আমরা অলরেডি এটা জানি যে মোল সংখ্যা বের করার অনেকগুলো সূত্র আছে। তার মধ্যে যে সূত্রগুলো আমরা মেইনলি ব্যবহার করি সেটা হচ্ছে এন ইজ ইকুয়াল ডাব্লিউ বাই এম, তারপরে হচ্ছে ভাইয়া এন বাই এন এ, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ভিএল বাই 22.4, যেটা কিনা হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে এসটিপির জন্য, তাই না? আমরা সবাই জানি এটা ইউজ করতে হয় হচ্ছে এসটিপির জন্য। তারপর আমরা ইউজ করি হচ্ছে পিভি বাই আরটি, যেটা কিনা হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি, এই সূত্র থেকেই আসছে। এবং লাস্টলি হচ্ছে আমাদের এস ইন্টু ভিএল, মানে হচ্ছে ঘনমাত্রার সাথে যদি তুমি আয়তনকে গুণ দিয়ে দাও তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে মূল সংখ্যা। তো এইখানে আমাদের অলরেডি নোটের ভিতরে এগুলো দেওয়া আছে, তাই এগুলো নিয়ে আমি বেশি কিছু বলবো না, একটু দেখে নিও, ঠিক আছে? তারপরে আমরা চলো একটু চলে আসি নেক্সট যে টপিকটাতে, সেটা হচ্ছে গিয়ে দ্রবণ। দ্রবণ জিনিসটা আসলে কি? ঠিক আছে, মেইনলি আমাদের সলিবিলিটি বা দ্রাব্যতা পড়ার জন্য এই দ্রবণ নিয়েই ম্যাক্সিমাম সময় কাজ করতে হবে। সো এই দ্রবণটা একটু ভালো মতো শুনে নি, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, দ্রবণ বেসিক্যালি কি? দ্রব এবং দ্রাবকের মিশ্রণ। সিম্পল ভাষায় যদি আমি বলি, দ্রবণ হচ্ছে দ্রব এবং দ্রাবকের মিশ্রণ। কথা বোঝাতে পেরেছি নিশ্চয়ই? এখন এই যে দ্রব এবং দ্রাবকের মিশ্রণ, এইটা আবার তিন ধরনের হতে পারে ভাইয়া। প্রথমটাকে বলি হচ্ছে আমরা অসম্পৃক্ত দ্রব, মানে দ্রবণ। তারপরেরটাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। আর লাস্টলি আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে অতিপৃক্ত দ্রবণ। এই তিন ক্যাটাগরির দ্রবণ আমাদের কাছে আছে, ঠিক আছে? এই পর্যন্ত সবাই বুঝতে পারতেছো? একটু রেসপন্স করো, হ্যাঁ। হ্যালো। আচ্ছা, শোনা যাচ্ছে। তো আমরা তো এইটুকু তো বুঝে গেলাম যে আমাদের আসলে দ্রবণ তিন ধরনের, কিন্তু এই তিন ধরনের কোনটা আসলে কখন, মানে কি আসলে এটা বুঝতে হবে। লাইক ধরো যে যদি দ্রবের পরিমাণটা দ্রাবকের যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা আছে সেটার চেয়ে কম হয়, তখন আমরা তাকে বলবো হচ্ছে অসম্পৃক্ত দ্রব, মানে দ্রবণ আর কি। লাইক ধরো যে প্রত্যেকটা যৌগেরই তো মানে ক্যাপাসিটি আছে, হাইয়েস্ট ক্যাপাসিটি আছে। এর চেয়ে বেশি যদি মানে এর চেয়ে কম যদি তুমি দ্রব সাপ্লাই দাও তাহলে তাকে আমরা বলবো অসম্পৃক্ত। আর এর সমান যদি তুমি সাপ্লাই সাপ্লাই দাও মানে হাইয়েস্ট ক্যাপাসিটির, তাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত। এবং যদি তুমি চাহিদার তুলনায় বেশি পরিমাণ দিয়ে ফেলো তাহলে তাকে আমরা বলবো হচ্ছে অতিপৃক্ত। যেমন ধরো তোমার কাছে 60 গ্রাম মানে দ্রাবক আছে, এবং সেই 60 গ্রাম দ্রাবক সর্বোচ্চ 20 গ্রাম দ্রবীভূত করতে পারে, বা 20 গ্রাম দ্রব হচ্ছে অ্যাবজর্ব করতে পারে এই 60 গ্রাম দ্রাবক, ঠিক আছে? এখন তুমি কি করলা? দ্রবণ বানানোর জন্য 10 গ্রাম দ্রবকে সাপ্লাই দিলা। তাহলে কি হবে ভাইয়া বলো দেখি? ওই দ্রবণটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আর যদি ধরো তোমার 20 গ্রাম ক্যাপাসিটি, তুমি 20 গ্রামই সাপ্লাই দিছো, ইন দ্যাট কেস তাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। আর তুমি যদি 20 গ্রামের বেশি সাপ্লাই দাও তখন তাকে আমরা বলবো হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা যে জিনিসটা নিয়ে মেইনলি পড়াশোনা করব সেটা হচ্ছে এই সম্পৃক্ত দ্রবণ জিনিসটা নিয়ে আমরা মেইনলি পড়াশোনা করবো। তাহলে আমাদের দ্রাব্যতার পড়াশোনাটাই হবে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ নিয়ে। নিচে আমরা দ্রাব্যতার ডেফিনেশনটা লিখে রাখছি। দ্রাব্যতার ডেফিনেশনেই দেখো তোমাকে বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন সম্পৃক্ত দ্রবণের, পয়েন্ট টু বি নোটেড ভাইয়া, কোন সম্পৃক্ত দ্রবণ বলছে, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ ব্যতীত কোন দ্রবণের দ্রাব্যতা নির্ণয় করা সম্ভব নয়। এই জিনিসটা আমাদের মাথায় ভালো মতো গেঁথে নিতে হবে। সম্পৃক্ত দ্রবণ ছাড়া কোন দ্রবণের দ্রাব্যতা নির্ণয় করা সম্ভব নয়। আর দ্রাব্যতা একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য হয়, অর্থাৎ দ্রাব্যতা তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? দ্রাব্যতা টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট। এখন তোমাকে দেখো, দ্রাব্যতার দুইটা ডেফিনেশন আছে। প্রথমে আমরা যেই ডেফিনেশনটা বা প্রথমে যেই রিলেটেড ম্যাথস আমরা সলভ করব সেটা একরকম, আর সেকেন্ডে দেখবো আমরা দ্রাব্যতার আরো অনেক ডেফিনেশন আছে যেটা কিনা আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট টপিকে আমরা হচ্ছে গিয়ে যখন দ্রাব্যতা গুণফল পড়বো তখন হচ্ছে পড়াবো, ঠিক আছে? এই পর্যন্ত বুঝছি সবাই? কারো কোনো প্রশ্ন আছে যে
দ্রাব্যতা মানে অসম্পৃক্ত Clear. দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, এগুলো ক্লিয়ার? হ্যালো, তামিম বুঝছে, আর বাকিরা জি বুঝে ভাইয়া। নাই? আচ্ছা, হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো যে আমাদের তাহলে দ্রাব্যতার ডেফিনেশনটা তাহলে কি বলছে। তুমি যদি একটু ভালো মতো তাকায় দেখো, হ্যাঁ, দ্রাবক ম্যাক্সিমাম কেসে পানি হবে তখন, হ্যাঁ, দ্রাবক ম্যাক্সিমাম কেসেই হচ্ছে পানি হবে, আমাদের ম্যাথ গুলোতেও দ্রাবক হচ্ছে পানি, আর দ্রব ম্যাক্সিমাম সময় হচ্ছে লবণ হবে, ঠিক আছে? তো খেয়াল করে দেখো যেটা বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো সম্পৃক্ত দ্রবণের 100 গ্রাম দ্রাবকে, এটা বুঝতে হবে, 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রবীভূত থাকে তাকেই আমরা বলি মেইনলি হচ্ছে দ্রাব্যতা। যদিও এখানে দ্রাব্যতা বানানটা ভুল আছে। তাহলে যেটা বললাম যে টেম্পারেচার ফিক্স রাখতে হবে, দ্রবণ হইতে হবে সম্পৃক্ত, এবং দ্রাবক হইতে হবে কত গ্রাম? 100 গ্রাম। দ্রাবক হইতে হবে কত গ্রাম ভাইয়েরা বলো দেখি? 100 গ্রাম দ্রাবক হইতে হবে। অ্যান্ড এই 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রবীভূত থাকবে তাকেই আমরা বলবো হচ্ছে গিয়ে দ্রাব্যতা। কথা বুঝতে পেরেছি? তাকেই আমরা বলবো হচ্ছে দ্রাব্যতা। আই রিপিট, 100 গ্রাম দ্রাবকে যদি যতটুকু দ্রব থাকে। তাহলে এখন খেয়াল করে দেখো, ধরে নাও আমাদের একটা দ্রবণ আছে, সম্পৃক্ত দ্রবণ, এবং সেই সম্পৃক্ত দ্রবণের ভর হচ্ছে ক্যাপিটাল এম গ্রাম, ঠিক আছে? সম্পৃক্ত দ্রবণের ভর কত ভাই? ক্যাপিটাল এম গ্রাম, ঠিক আছে? এবং এই ক্যাপিটাল এম গ্রাম দ্রবণে ধরে নাও স্মল এম গ্রাম দ্রবীভূত, ঠিক আছে? ক্যাপিটাল এম গ্রাম দ্রবণে মানে দ্রবণে সেই স্মল এম গ্রাম দ্রব হচ্ছে দ্রবীভূত। তাহলে তুমি আমাকে বলো তো দেখি ভাইয়া, দ্রাবক কতটুকু হবে? কে বলতে পারে দেখি? ক্যাপিটাল এম যদি সম্পৃক্ত দ্রবণ হয়, স্মল এম যদি মানে দ্রব হয়, তাহলে দ্রাবক কতটুকু কে বলতে পারে? 90। কত হবে? 90? নাকি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, কোনটা? ওই যে তামিম ঠিক উত্তর দিছে, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম হবে না, মানে তোমার দ্রবণ হচ্ছে ক্যাপিটাল এম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দ্রব হচ্ছে স্মল এম, বুঝছো বাসির? বুঝছি বুঝছি, আচ্ছা, বুঝছি। জি জি জি। তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম হবে দ্রাবক। তাহলে আমরা বলতে পারি, যেহেতু আমাদের খেলা হবে দ্রাবক নিয়ে, তাহলে আমরা বলতে পারি যে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এই পরিমাণ দ্রাবকে যে দ্রবের ভরটুকু আসে সেটা হচ্ছে স্মল এম। এইটুকু আমরা ক্লিয়ার। তাহলে 1 গ্রাম দ্রাবকে কতটুকু থাকবে? স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস এম। কিন্তু আমাদের ডেফিনেশনে বলে দিছে দ্রাবক হইতে হবে কত গ্রাম জানো? ওয়াসির বলো তো ভাইয়া, দ্রাবক কতটুকু হইতে হবে? এনিওয়ান? দ্রাব্যতা বার করার জন্য দ্রাবক কতটুকু হতে হবে পিচ্চিরা? 100 গ্রাম হতে হবে, ঠিক আছে তামিম? আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, 100 গ্রাম হতে হবে। তার মানে আমাদের এই 100 গ্রাম দ্রাবকের জন্য দ্রবের ভরটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা। তাহলে আমাদের দ্রাব্যতার সূত্রটা বেসিক্যালি কি দাঁড়ালো? দ্রাব্যতার সূত্র বেসিক্যালি দাঁড়ালো হচ্ছে এস ইজ ইকুয়ালস টু 100 m ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। আমরা ভাই, আমরা বাপু এত কমপ্লিকেসিতে যাব না, আমরা বাংলা সূত্রটাই আসলে মুখস্থ রাখবো। বাংলা সূত্রটা হচ্ছে এস ইকুয়ালস টু দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর, এটা দ্রাবকের ভর, ইন্টু 100। সোজা কথা, এস ইজ ইকুয়ালস টু দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইন্টু 100। অর্থাৎ তোমার কোন একটা সম্পৃক্ত দ্রবণে কতটুকু দ্রবীভূত থাকবে, দ্রাবকে 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রবীভূত থাকবে, সেটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা। এখন তামিম প্রশ্ন করছে, ভাইয়া দ্রাব্যতা কি মেইনলি পার্সেন্টেজ? উত্তর হচ্ছে বলতে পারো যে 100 গ্রামের জন্য কতটুকু দ্রাবকের পার্সেন্টেজ বলতে পারো, দ্রাবকে কতটুকু। বাট অ্যাকচুয়ালি দ্রাব্যতা পার্সেন্টেজ না। অ্যাকচুয়ালি দ্রাব্যতা হচ্ছে একটা পরিমাপক বলতে পারো, ঘনমাত্রার মতো, ঠিক আছে? দ্রাব্যতা আমার একটা পরিমাপক, যে একটা দ্রাবকের ভিতরে কতটুকু দ্রব্য আমি গুলাইতে পারি, সোজা কথা। এটাই হচ্ছে দ্রাব্যতা। মানে এটা কাইন্ড অফ পরিমাপকের মতো, ঘনমাত্রা বা আদার্স যেই পরিমাপক গুলো আছে তার মতো। বুঝতে পেরেছো? বলতে পারো যে যার যার দ্রাব্যতা বেশি সে হচ্ছে দ্রবণে বেশি পরিমাণ দ্রবীভূত হবে, আর যার দ্রাব্যতা কম সে হচ্ছে দ্রবণে কম পরিমাণ দ্রবীভূত হবে। কথা বোঝাতে পেরেছি ভাই আমি? ক্লিয়ার কি পিচ্চিরা? বুঝছি ভাইয়া। আচ্ছা, এখন তাহলে আমরা সূত্র হিসাবে যেটা মুখস্থ রাখবো সেটা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইনটু 100। এই ফর্মুলাটাই হচ্ছে আমরা মনে রাখবো, ঠিক আছে পিচ্চিরা আমার? এখন
দ্রবণ মানে তো আমরা আবার জানি যে দ্রব প্লাস দ্রাবক, এটাও আমরা জানি। এবার আসি আপেক্ষিক গুরুত্ব জিনিসটা আসলে কি, এটা দিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসে, তো এটা একটু মনে রাখতে হবে। আপেক্ষিক গুরুত্ব আসলে বলতে পারো কিছুই না, আসলে মেইনলি ঘনত্ব। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব মেইনলি আসলে ঘনত্ব বা ভর বাই আয়তন যেটাকে আমরা বলি, এবং তার একক হচ্ছে গ্রাম পার লিটার। আর মনে রাখবা দ্রাব্যতার একক হচ্ছে গ্রাম পার 100 গ্রাম পানি, অর্থাৎ প্রতি 100 গ্রামে কত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে, প্রতি 100 গ্রাম পানিতে কত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে, সেটাই হচ্ছে দ্রাব্যতা। কথা বুঝতে পেরেছি? এবং এটাও মনে রাখবা, 1 মোল পার লিটার, সরি 1 গ্রাম পার লিটার মানে হচ্ছে গিয়ে 10 গ্রাম পার 100 গ্রাম পানি। মনে থাকবে? মনে থাকবে পিচ্চিরা? 1 গ্রাম পার লিটার, কখনো যদি তুমি গ্রাম পার লিটারে কিছু দেখো তাকে, সরি, গ্রাম পার লিটারে কখনো যদি কিছু দেখো তাকে তো আসলে গ্রাম পার 100 গ্রাম পানিতে কনভার্ট করতে হবে, আদারওয়াইজ তুমি ম্যাথ করতে পারবা না, এই এই রিলেটেড ম্যাথস গুলো করতে পারবা না। দ্যাটস ওয়াই তোমাকে হচ্ছে মানে 10 দিয়ে গুণ করতে হবে। যখনই তোমার গ্রাম পার লিটার ধরো বললো যে কোন একটা যৌগের দ্রাব্যতা হচ্ছে 20 গ্রাম পার লিটার, তো তুমি কি 20 গ্রাম পার লিটারে রাখবা, নাকি এটাকে 10 দিয়ে গুণ করে আগে গ্রাম পার 100 গ্রামে নিয়ে যাবে? এনিওয়ান? কেউ রেসপন্স করো প্লিজ। হ্যালো। আচ্ছা, একটু আবার, আচ্ছা যেটা বলতেছিলাম যে দ্রাব্যতার একক তো গ্রাম পার 100 গ্রাম পানি, এইটুকু তো ক্লিয়ার তাই না, যে প্রতি 100 গ্রাম পানিতে কতটুকু দ্রব মানে এস আছে, সেটাই হচ্ছে দ্রাব্যতা। এখন ধরো কখনো কখনো কোনো প্রশ্নে 100 গ্রাম পানি মানে এই এককে না দিয়ে গ্রাম পার লিটারে দেওয়া আছে, মানে প্রতি 1000 গ্রাম পানিতে কতটুকু আছে সেটা দেওয়া আছে, তাহলে তুমি প্রতি 1000 গ্রাম পানি থেকে 100 গ্রাম পানিতে কেমনে কনভার্ট করবা? জাস্ট যেই মানটা দেওয়া থাকবে তাকে 10 দিয়ে গুণ করবা। মানে ধরো এস এর মান যদি দেওয়া থাকে ধরো 20 গ্রাম পার লিটার, এটা যদি দেওয়া থাকে, তুমি যে কাজটা করবা এইটা হবে হচ্ছে 200 গ্রাম পার 100 গ্রাম পানি। মনে থাকবে কথাটা আমার? এস যদি দেওয়া থাকে হচ্ছে 20 গ্রাম পার লিটার, তুমি অ্যাকচুয়ালি ম্যাথ করবা হচ্ছে 200 দিয়ে। বুঝতে পেরেছি? মানে গ্রাম পার লিটার দিয়ে তুমি কোনো ম্যাথ করবে না, ম্যাথ করবা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম পানি। আমি কি তোমারে বুঝাইতে পারছি তামিম? আচ্ছা, এবার চলো আমরা একটা হালকা পাতলা ম্যাথ করি তাহলে। খেয়াল করে দেখো, এখানে তোমাকে একটা ম্যাথ দিছে, ম্যাথটা হচ্ছে গিয়ে টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি, যেটা আমাদের আসলে কোনো ম্যাথেই কাজে লাগে না। মেইনলি আমাদের যেই ডাটা গুলো কাজে লাগবে সেটা হচ্ছে পানিতে বলছে 25 গ্রাম পানি। তাহলে ভাইয়া যেটা দেওয়া আছে 25 গ্রাম পানি, বুঝতে পারছি নিশ্চয়ই, এই যে 25 গ্রাম পানি দেওয়া আছে এটাই হচ্ছে আমার দ্রাবকের পরিমাণ। দ্রাবক হচ্ছে আমার 25 গ্রাম, এবং আমাকে বলছে 8.5 গ্রাম লবণ, তাই না? তার মানে হচ্ছে আমার দ্রবও দেওয়া আছে 8.5। তাহলে আমাদের এস্টিমেট করা কোনো টাফ কিছু, ডিরেক্ট সব সূত্র অ্যাপ্লাই করে দিব, এবং সূত্র অ্যাপ্লাই করলে আমার অ্যান্সারটা বের হয়ে আসবে, এবং অ্যান্সারটা আসবে হচ্ছে 34। খেয়াল করে দেখছো ম্যাথটা কি বুঝো না এমন কেউ আছো? এই অঙ্কটা বুঝো না এমন কেউ আছো? আচ্ছা, সবাই বুঝছে তাহলে। না, অ্যান্সার আমাদের গ্রাম পার লিটারে বের করতে হয় না, আমাদের অ্যান্সার গ্রাম পার 100 গ্রাম পানিতে বের করলেই হয়, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করে দেখো সবাই, মনোযোগ দিয়ে শোনো। কারো কোনো প্রশ্ন আছে? কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা ভাই, যদি ফাইজুল গ্রাম কবির, পার তুমি লিটারে হচ্ছে, করে রাখি তাহলে কি কোনো প্রবলেম হবে? জি ভাইয়া বলো আসিফ। গ্রাম পার লিটারে যদি অ্যান্সার করে রাখি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম হবে না, মানে ম্যাক্সিমাম ম্যাথে তোমার গ্রাম পার 100 গ্রাম পানিতেই ম্যাথ অ্যান্সার দেওয়া থাকে, এবং তুমি যে ক্যালকুলেশন গুলো দেখতেছো সবই কিন্তু 100 গ্রাম পানির জন্য। আমি কি বুঝাইতে পারছি? তো তুমি ম্যাথস গুলো তো অবশ্যই চেষ্টা করবো 100 গ্রাম পানিতেই মানে একটাকে নিয়ে যাওয়া। আমি কি বুঝাইতে পারছি? 1000 গ্রাম পানির চেয়ে এক মানে 100 গ্রাম পানিতে তো তোমার কনভার্ট করাটা বেটার হবে নাকি? বুঝছি ভাই। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আর ফাইজুল তুমি একটু তোমার ভিডিও অফ করো এবং ফোন মিউট করো, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম, তারপরের অঙ্কটাতে দেখো তোমাকে বলে দিচ্ছে যে 1.25 গ্রাম পার ml আপেক্ষিক গুরুত্বের। তার মানে হচ্ছে এই যে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে সেটাই হচ্ছে আমাদের ঘনত্ব, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই সূত্রটি ইউজ করলে অ্যান্সার গ্রাম পার 100 গ্রাম পানিতে আসবে। আচ্ছা, এখন যেটা দেওয়া আছে দেখো 1.25 গ্রাম পার ml দেওয়া আছে।
ইট মিনস এটা হচ্ছে আমাদের দ্রাব্য মানে আপেক্ষিক গুরুত্বের মান। তাহলে একটু আগে আমি যেটা বলছিলাম যে ঘনত্ব যেটা সেটা কি ভাইয়া, ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, ঠিক আছে? ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ভর যদি চাই তাহলে আয়তনের সাথে ঘনত্ব গুণ দিব না বলো? আয়তনের সাথে কিন্তু ঘনত্ব গুণ দিব। দেখো আমার আয়তন দেওয়া আছে 50 ml এবং আমার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে হচ্ছে 1.25। তাহলে আমি যে আগে প্রথমে কি করব, আগে দ্রবণটার ভর বের করবো না, কারণ এটা বলছে যে এটা হচ্ছে দ্রবণ, ঠিক আছে? দ্রবণের আয়তন দেওয়া আছে। তাহলে আমি দ্রবণটার আগে ভরটা বের করে নিব না? তো সেই কাজটাই হচ্ছে আমি এখানে করছি। আমার 1.25 হচ্ছে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে বা ঘনত্ব দেওয়া আছে, এবং 50 ml বা যেটা হচ্ছে আমার দ্রবণটার আয়তন দেওয়া আছে। তো দ্রবণের আয়তন দেওয়া আছে এবং ঘনত্ব দেওয়া আছে। তুমি কি ইচ্ছা করলেই পারবা না ভাইয়া দ্রবণটার হচ্ছে ভাইয়া তুমি ভর বের করো? অবশ্যই তুমি পারবা। এবং দ্রবণটার ভর বের করে যেটা তুমি দেখলা সেটা আসছে হচ্ছে 62.5। এবং প্রশ্নে এও দেওয়া আছে দ্রবের পরিমাণ দেওয়া আছে, দ্রবের পরিমাণ দেওয়া আছে 12.5। একটু আগে আমরা জানি যে দ্রব দেওয়া থাকলে আর দ্রবণ দেওয়া থাকলে দ্রাবক খুব ইজিলি বের করা যায়। 62.5 থেকে 12.5টা বিয়োগ করে দিলেই হয়ে যায়। এবং খেয়াল করে দেখো এই মানগুলো যদি তোমাকে এখন বসায় দাও তুমি খুব ইজিলি এস এর মান বের করতে পারবা। এবং এটাও আসলে গ্রাম পার 100 গ্রাম পানিতেই আসবে। এটাও আসলে বেসিক্যালি গ্রাম পার 100 গ্রাম পানিতে আসবে। এটাও বেসিক্যালি আসলে গ্রাম পার 100 গ্রাম পানিতেই আসবে। আমি কি বুঝাইতে পারছি? এখন শোনা যাচ্ছে? হুম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, শোনা যাচ্ছে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো সবাই? এটা এই পর্যন্ত কোনো ডাউট আছে কিনা বলো? এই পর্যন্ত কোনো সমস্যা আছে কারণ? জনগণ? না, ঠিক আছে, ওকে। এইবার চলো আমাদের নেক্সট যে অঙ্কটা, যেটা কিনা পরীক্ষায় সবচেয়ে বেশি টাইম আসে, ঠিক আছে, যেটা সবচেয়ে বেশি সময় আসে, সেই অঙ্কটা একটু আমরা ধরো করার চেষ্টা করি। তোমাকে এখানে যেটা দিয়ে দিছে সেটা হলো এরকম, টেম্পারেচার 30°C একটা টেম্পারেচার। সেই টেম্পারেচারটা, ও আচ্ছা না এইটা না, পরেরটাই হচ্ছে তোমার একটু বেশি সময় ধরে আসে। তো যাই হোক এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। যেটা বলছে 30°C টেম্পারেচার, আমাদের টেম্পারেচার নিয়ে আসলে কোনো কাজ নাই, আমাদের মেনলি যেটা কাজ সেটা হচ্ছে এস দেওয়া আছে এখানে, দেখো এস দেওয়া আছে হচ্ছে 80 গ্রাম। ঠিক বলছি কিনা বলো? এস কত দেওয়া আছে আরিশা, বলো তো ভাই? এস কত দেওয়া আছে দেখো? 80 গ্রাম। হ্যাঁ, 80 গ্রাম দেওয়া আছে এস, তাই না ভাইয়া? 80 গ্রাম এস দেওয়া আছে এবং একই তাপমাত্রায় 80 গ্রাম দ্রবণ দেওয়া আছে। ঠিক বলছি না ভাইয়া বলো? 80 গ্রাম দ্রবণ দেওয়া আছে, যার মধ্যে 30 গ্রাম লবণ মিশাইছো তুমি। যার মধ্যে তুমি কত গ্রাম লবণ মিশাইছো? 30 গ্রাম লবণ মিশাইছো। ঠিক আছে কিনা বলো আরিশা? ঠিক আছে? তোমার দ্রবণ হচ্ছে 80 গ্রাম, আর লবণ কত গ্রাম? 30 গ্রাম লবণ। আচ্ছা, 30 গ্রাম লবণ। ঠিক আছে, তাহলে এখন চিন্তা করে দেখো, তোমারে বলছে যে এই দ্রবণটা কি সম্পৃক্ত অবস্থায় আছে ওয়াসিল, বলো তো ভাই? তোমাকে কি এটা বলে দিছে যে সম্পৃক্ত দ্রবণ এটা? না, না। উল্লেখ কিন্তু করা নেই। আমাকে একটা জিনিস বলে দিছে যে এই দ্রবণটাকে যদি সম্পৃক্ত করতে হয় তাইলে আরো কি পরিমাণ লবণ যোগ করতে হবে। ঠিক আছে, এটা আমার বলে দিচ্ছে। তার মানে বুঝতেছি আমি যে যেই 30 গ্রাম আমি ইউজ করছি সেই 30 গ্রাম নিশ্চয়ই আমার দ্রব না, আরো দ্রব মিশাইতে হবে। ঠিক বলছি কিনা বলো? ঠিক বলছি না ওয়াসিল? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এখন তামিম আমাকে বলবা যে আসলে এখানে পানি তাহলে কত, পানি কতটুকু ছিল এটা একটু মানে তামিম বলো তো ভাইয়া। পানি কতটুকু ছিল? এনিওয়ান? 50। 50 গ্রাম। 50 গ্রাম, ইয়াস। 50 গ্রাম পানি ছিল, দেখে বোঝা যাচ্ছে। কেন? কারণ হচ্ছে 80 গ্রাম হচ্ছে তোর দ্রবণ এবং 30 গ্রাম হচ্ছে তোর লবণ। তাহলে পানি কতটুকু থাকবে ভাইয়া? 50 গ্রাম থাকবে, তাই না? এবং খেয়াল করে দেখ আমি এখানে দ্রাবক যেটা মানে পানি যেটা, ওটা কিন্তু 50 গ্রামই লিখছি। এবং আমাকে আমি বলে দিছি যে ধরি আরো এক্স পরিমাণ লবণ লাগবে, অর্থাৎ আগে যতটুকু লবণ ছিল যে মানে 30, তার সাথে আরো এক্স যুক্ত করছি। তাহলে দেখো দ্রব হয়ে গেছে 30 + এক্স, আর দ্রাবক তো 50 গ্রামই। আর এস এর মান দেওয়া আছে 80। ক্যালকুলেট করে এক্স এর মান বের করতে পারবা না? ক্যালকুলেট করে এক্স এর মান বের করে যাবে না বলো?
আসিফুল, যাবে তো নিশ্চয় নাকি? যাবে ভাই, হ্যাঁ, মানে যাবে। জি ধরো ভাইয়া। 80 গ্রাম তোমার এস দেওয়া আছে, তোমার যে 30 গ্রাম দেওয়া আছে লবণ, ওইটা কিন্তু সম্পৃক্ত দ্রবণের লবণ না, আরো লাগবে লবণ। তাই 30 + এক্স করছো তুমি, যেহেতু এক্স কতটুকু লাগবে তুমি জানো না, এবং তুমি এইটুকু শিওর যে তোমার পানি আছে হচ্ছে ওই ওই দ্রবণে 50 ml, তাহলে সরি 50 গ্রাম, তাই তুমি দ্রাবক ধরছো 50 গ্রাম। এবং 30 + এক্স কেন ইউজ করতেছো? বিকজ অফ তোমার 30 গ্রাম যেটা দেওয়া আছে ওটা দিয়ে আসলে দ্রবণটা সম্পৃক্ত হয় নাই, তাই আমাকে দ্রবণটা আবার সম্পৃক্ত করার জন্য আরো এক্স পরিমাণ যোগ করতে হয়েছে। তাসিন, বুঝতেছো ভাইয়া? তাসিন, জি ভাইয়া, শোনা যাচ্ছে আমার? হ্যাঁ শোনা যাচ্ছে তোমার কথা। এই পর্যন্ত কি কিছু বুঝলা? হ্যাঁ, মাত্র জয়েন করছি ভাইয়া। আচ্ছা, তখন একটু দ্রাব্যতা ইয়া থেকে ছিল তো। শুরু করছি ভাই, বুঝছিস? দ্রাব্যতা থেকে শুরু করছি আমরা, দ্রাব্যতার দ্রবণ গুলা পড়ায় নিছি, তারপর দ্রাব্যতার ডেফিনিশনস এন্ড দ্রাব্যতার ফর্মুলাস গুলা ডিরাইভ করছি, দেন হচ্ছে ম্যাথ সলভিং এ চলে গেছি। ঠিক আছে? এগুলো কি তুমি পারো, দ্রাব্যতার এই ম্যাথস গুলো? আমার যাবো ম্যাথ একেবারে মানে একেবারে একটু মানে পারি না একেবারে বলতে গেলে। আচ্ছা, শুরুর ম্যাথ গুলো আশা করি তুমি পারবা। এই অঙ্কটা দেখে চলো আমরা শুরু করি। তুমি সূত্রটা একটু মনে রাখো ভাইয়া, আচ্ছা। সূত্রটা হচ্ছে দ্রাব্যতার দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইনটু 100, মনে থাকবে? জি ভাইয়া, okay। আচ্ছা, তো দেখো তোমার কাছে দুইটা টেম্পারেচার দেওয়া আছে ভাই, বুঝছো? একটা টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং একটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তোমার কাছে দুইটা আলাদা আলাদা টেম্পারেচার দেওয়া আছে। এই অঙ্কটাতে সবাই ফোকাস দাও, এই অঙ্কটা পরীক্ষাতে প্রচুর আসে, বুঝতে পেরেছো? এবং তোমার মানে প্রায় তোমার কলেজেও তুমি দেখতে পারবে, অনেক জায়গায় তোমার এই অঙ্কটা আসতে পারে। ঠিক আছে, তো একটু মনোযোগ দিয়ে দেখো। ধরে নাও তোমার কাছে দুইটা টেম্পারেচার আছে, একটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং আরেকটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এবং এই দুইটা টেম্পারেচারে তোমার লবণের দ্রাব্যতাটা দিয়ে দিছি আমি 60 দিয়ে দিছি এবং 85 দিয়ে দিছি। দেখো 35-এর জন্য হয়েছে 60, অবশ্যই এককটা গ্রাম/100 গ্রাম পানি, এবং 50-এর জন্য দেওয়া আছে হচ্ছে 85, 50-এর জন্য দেওয়া আছে হচ্ছে 85। ঠিক আছে, এখন দেখো তোমাকে আরো কি বলছে। বলছে যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নীত করা হয়। মানে আগে ছিল 35-এ, নিয়ে যেতে হবে হচ্ছে 50-এ। কথা বুঝাইতে পারছি? আগে ছিল 35-এ, নিয়ে যেতে হবে হচ্ছে 50-এ। ঠিক আছে, এবং সম্পৃক্ত দ্রবণটা কতটুকু দেওয়া আছে? 50 গ্রাম দেওয়া আছে, অর্থাৎ আমার দ্রবণের পরিমাণ দেওয়া আছে। এখন তাসিন, আমার অ্যাকচুয়ালি দ্রবণ মানে আসলে কি? দ্রব প্লাস দ্রাবক। এখন তুমি তো জানো না যে দ্রব আসলে কতটুকু আছে, এটা কি তুমি জানো? তাই তুমি দেখো এই অঙ্কটাতে তুমি অলরেডি খেয়াল করে নাও, তুমি ধরে নিছো যে দ্রবের ভরটা হচ্ছে m1, 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে দ্রবের ভরটা m1। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া, দ্রবণ যদি 50 গ্রাম হয়, দ্রব যদি m1 হয়, তাহলে দ্রাবক কতটুকু? তাসিন বলো তো ভাই, দ্রব যদি 50 গ্রাম হয়, সরি দ্রবণ যদি 50 গ্রাম হয় এবং দ্রব যদি m1 হয়, ইন দ্যাট কেস দ্রাবক কতটুকু? 50 - M1। 50 - M1। খেয়াল করে দেখো, আমি দ্রাবকের যে পরিমাণটা সেটা কিন্তু 50 - M1 লিখছি, এবং দেখো দ্রবের যে পরিমাণটা সেটা m1 দিয়ে ক্যালকুলেশন করছি, এবং ক্যালকুলেট করে আমি ইনিশিয়ালি আমার দ্রব কতটুকু ছিল সেটা বের করছি, এবং ক্যালকুলেট করে দেখলাম আমার ইনিশিয়াল দ্রব ছিল হচ্ছে 18.75 গ্রাম। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে ভাইয়া 35 ডিগ্রি সেলসিয়াসের এই দ্রবণটাকে আমি নিয়ে যাব কত ডিগ্রি সেলসিয়াসে বলো তো ওয়াসিফ? 35 থেকে 50। 50-এ নিয়ে যাব। তাহলে দ্রাব্যতা বাড়ছে না কমছে? তোমার প্রশ্ন করতেছি ভাইয়া, দ্রাব্যতা বাড়ছে না কমছে ওয়াসিফ? আহ, তোমার মিউট, ওয়াসিফ মিউট, হ্যাঁ বলো। দ্রাব্যতা বাড়বে। বাড়ছে, তাহলে দ্রবের পরিমাণও বাড়াইতে হবে নিশ্চয়ই। শুরুতে আমি একটা কথা বলে নিছিলাম যে যত দ্রাব্যতা বাড়বে দ্রবের পরিমাণও বাড়াইতে হবে, নাকি ক্যাপাসিটি বেড়ে যাবে নাকি? হ্যাঁ, তাহলে দ্রবের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে, এইটুকু একমত সবাই? তাহলে দ্রবের পরিমাণ যদি চেঞ্জ হয়ে যায়, দ্রবণের পরিমাণটাও চেঞ্জ হবে না? কাসিম, দ্রবণের পরিমাণ তো চেঞ্জ হবে না বলো তো ভাইয়া? দ্রবের পরিমাণ তুমি যদি হ্যাঁ, চেঞ্জ করো, দ্রবণের পরিমাণও চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে। তাহলে শুধু ফিক্স থাকবে কোনটা, স্থির থাকবে কোনটা, দেখি বলো।
তুমি কি নতুন করে কোনো পানি মিশাইছো? না, তাহলে পানির পরিমাণ কি চেঞ্জ হবে? দ্রাবক সেমই থাকবে। দ্রাবক সেমই থাকবে, এইটাই আমি তোমাদের বুঝাইতে চাই যে ম্যাক্সিমাম প্রশ্নে আমাদের, ম্যাক্সিমাম না মানে 99% প্রশ্নে আমাদের দ্রাবক সেম থাকবে, দুইটা টেম্পারেচারের দ্রাবক সেম রাখা হয়। তো খেয়াল করে দেখো, এই জন্য আমরা যে কাজটা করছি, ইনিশিয়ালি আমার 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দ্রাবকটা কত ছিল সেটা বের করে ফেলছি, এবং সেটা দেখছি যে 31.25 গ্রাম হয়। এবং এই যে দ্রাবকটা আমি পাইছি, এইটাই তো আসলে 50 গ্রামের দ্রাবক হিসেবে কাজ করবে। তাই দেখো 50 গ্রামের দ্রাবক মানে ভর, মানে 50 গ্রামের জন্য আমরা দ্রাবকের ভরটা হচ্ছে গিয়ে 31.25 লিখছি। এবং এইখানে দ্রবের ভর কত হবে সেটা তো আমি জানি না, তাই এইখানে দ্রবের ভরটাকে আমি M2 দিয়ে প্রকাশ করছি। এবং সেম ভাবে দেখো, আমি M2 এর মানটা আমি বের করছি, এখানে যদি আমি 50 থেকে বিয়োগ করছি, এখানে কি আর বিয়োগ করার দরকার আছে ওয়াসিফ, বলো তো ভাইয়া? 50 গ্রামের আহ সময় কি বিয়োগ করার কোনো দরকার আছে দ্রাবকের জন্য, বুঝি নাই। নাকি অলরেডি বের করছো? ভাই একটা জিনিস বুঝলাম না ভাই, যে ডিফারেন্ট টেম্পারেচারের জন্য দ্রাবক ক্যান্সেল। দেখো, তুমি নতুন করে কি কোনো পানি মিশাইছো, তুমি আমাকে বলো। ফাইজুল, তুমি নতুন করে কোনো পানি মিশাইছো? ভাই মিশায়নি, কিন্তু ভাই টেম্পারেচার কারণে যে পানির যে পরিমাণটা বাড়ে কমে না। আই, কি বললে এটা ভাই? না ভাই, পানি মানে, টেম্পারেচার বাড়লে ভাই যে কিছু পানি বাষ্প হয়ে মানে যায় ধরো এরকম। ধরো যে এটা কেমন কথা বললো, এটা 100 ডিগ্রি সেলসিয়াসে, ও মানে সরি সরি, বাষ্পের, রাইট। বাষ্পের যে কথাটা 100 ডিগ্রি সেলসিয়াস ভাইয়া। যাই হোক, পানির পরিমাণ আসলে চেঞ্জ হবে না, ঠিক আছে? পানি তো নতুন করে মিশানো হয় নাই, সো পানির পরিমাণ চেঞ্জ হবে না। দ্রব মিশানো হয়েছে, সো দ্রব চেঞ্জ করতে হবে, চেঞ্জ হবে, এবং দ্রব চেঞ্জ হলে দ্রবণ চেঞ্জ হবে। তাই আমাদের চেঞ্জ হবে না জাস্ট পানি। আমি কি বুঝাইতে পারছি? এবার ওয়াসিফ, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও ভাইয়া। সেকেন্ড টাইম যখন আমি ক্যালকুলেশন করতে যাব, তখন কি দ্রাবককে কি 31.25 -M2 লিখবো, নাকি 31.25 লিখবো? হ্যাঁ, দ্রাবক তো চেঞ্জ করা হয়নি, তো তো থার্টি সেম, ওয়ান তাই পয়েন্ট না? টু ফাইভই থাকবে। এটাই তো থাকবে, হ্যাঁ, যেটা আগে বের করছে ওটাই থাকবে, নতুন করে কোনো কিছু করা লাগবে না। তো এখান থেকে আমি M2 বের করতে পারি। এখন তুমি আমাকে বলো, আমি কিভাবে তাইলে কতটুকু আরো মিশাইতে হবে সেটা বের করব। জাস্ট এই দুটাকে বিয়োগ করে নাও আসিফ। হ্যাঁ। তাহলে তাসিন, আমি তাহলে এই অঙ্কটার একটু সামারি দেই তোমারে। এই অঙ্কটা একদম প্লেন এন্ড সিম্পল টাইপের ম্যাথ, ঠিক আছে? প্লেন এন্ড সিম্পল টাইপের কেমন, যে তোমাকে দুইটা টেম্পারেচার দিয়ে দিবে, দুই টেম্পারেচারে দুইটা দ্রাব্যতা দিয়ে দিবে, এবং তোমাকে একটা দ্রবণের ভর দিয়ে দিবে। তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে, যে ইনিশিয়ালি যে টেম্পারেচারটা ছিল সেখান থেকে ক্যালকুলেশন করে M1 বের করতে হবে, দেন ওইখানকার দ্রাবক ব্যবহার করে ফাইনালি যে টেম্পারেচারটা আছে সেখানকার M2 বের করতে হবে, দেন দুইটাকে বিয়োগ করে দিতে হবে। তাসিন, জিনিসটা কি বুঝছো? আর টেম্পারেচার বাড়াতে দ্রাব্যতা বাড়ছে, দ্রাব্যতা বাড়ার কারণে কি দ্রবটা বেড়ে গেছে? হ্যাঁ, দ্রব্যতা বাড়ার কারণে দ্রব্যতা বেড়ে যায় না, দ্রব্যতা যেহেতু বাড়ছে তাই আমার দ্রব্য মিশাইতে হবে না, বলো? মানে তুমি তো মানে সম্পৃক্ত করার জন্য আর কি মিশাইতে হবে, যাতে ওটা মানে বের করতে বলছে। হ্যাঁ, ওই তো সম্পৃক্ত করার জন্য মিশাইতে হবে, এই জন্য দ্রব্যটা বেড়ে গেছে, বুঝতে পেরেছো? মানে দ্রব্য যেটা আগে ছিল 18.75, সেটা এখন লাগবে হচ্ছে 26.52। মানে আগে যেখানে লাগতো 18.75, সেখানে এখন লাগবে কত বলো তো দেখি, লবণ? 26.52, তাই না? এবং কিন্তু ছিল তো সেই 18.75, তাই না? তো এই জন্য হচ্ছে আমাদের বিয়োগ করে বের করতে হবে যে এক্সট্রা কতটুকু লাগবে। ঠিক আছে, ক্লিয়ার আই গেস? সবাই বুঝছি ক্লিয়ার। ভাইয়ারা? জি জি। বুঝছো না সবাই ভাইয়ারা? বাকিরাও জি একটু ভাইয়া। রেসপন্স করো, ঠিক আছে? ওয়াসিফ, ক্লিয়ার সবাই নাকি? ক্লিয়ার তো নাকি সবাই? আমি নেক্সট ম্যাথে যাইতে পারি? জি ভাইয়া। ওকে, এবার একটু দেখো, নেক্সট ম্যাথটাও একই রকম প্রায়। দেখো তোমাকে কি বলছে ওয়াসিফ, যে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একটা সম্পৃক্ত দ্রবণ আছে, যেটা 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে শীতল করা হয়েছে। বেশ ভালো কথা। দুইটার ওই যে দেখো একই রকম ভাবে টেম্পারেচার দেওয়া আছে, একটা দেওয়া আছে 150, একটা 85। এবং তোমাকে বলছে 70 গ্রাম পানিতে প্রস্তুতকৃত ওই লবণের কতটুকু অধক্ষিপ্ত হবে, মানে কতটুকু আসলে তলানি পড়বে, ঠিক আছে? তলানি পড়া বা অধক্ষিপ্ত হওয়া সেম কথা।
এখন তোমাকে দেখো কি বলে দিছে, 70 গ্রাম পানিতে, ভাই পয়েন্ট টু বি নোটেড, 70 গ্রাম পানিতে বলছে। ভাইয়া তাহলে কি আগের অঙ্কটাতে যে দ্রবণ দেওয়া ছিল 50 গ্রাম, এই অঙ্কটাতে কি 70 গ্রাম কি দ্রবণের ভর নাকি দ্রাবকের ভর, কি তুমি আমাকে বলো। দ্রাবক। দ্রাবক, তার মানে কি এই, হ্যাঁ দ্রাবকের ভর। তাহলে দেখো আমি প্রথমে কি 10 ডিগ্রি সেলসিয়াস নিয়ে কাজ করবো না 30 ডিগ্রি সেলসিয়াস নিয়ে কাজ করব, বলো তো তামিম। আমি কি প্রথমে 10 ফার্স্টে তাহলে 30ই থাকবে। 30 দিয়ে কাজ করব, তাই না? তাহলে দেখো 30 দিয়ে ক্যালকুলেশন করার পরে আমি দেখো ক্যালকুলেট করে 105 গ্রাম বের করছি M1। দেখছো, ওই যে 70 গ্রাম দ্রাবক ধরে, এখানে কোনো বিয়োগ টিয়োগের কোনো মামলাই আসে না, ডিরেক্ট 70 ধরেই কাজ করবো, কারণ আমার দ্রাবক দেওয়া আছে। আগেরটাতে দ্রবণ দেওয়া ছিল সেলে দেখে আমাদের বিয়োগ করে দ্রাবকটা বের করতে হতো। এখানে কি বিয়োগ টিয়োগের কোনো কিছুর দরকার আছে? ইয়ে ওয়াসিদ, জি ভাইয়া। এখানে কি দ্রাবক বের করার কোনো দরকার আছে বা বিয়োগ টিয়োগের কোনো দরকার আছে? হ্যাঁ, দ্রাবক তো দেওয়া আছে। দেওয়াই দ্রাবক আছে, মানে দেওয়া আছে। আগের অঙ্কটাতে যেরকম ছিল এই অঙ্কটা কিন্তু সেরকম নাই, আগের অঙ্কটাতে দ্রাবক দেওয়া ছিল না, আগের অঙ্কটাতে দ্রবণ দেওয়া ছিল, তাই ওটা বিয়োগ করে বের করছি, বাট এই ক্ষেত্রে কোনো দরকারই নাই। এখন দেখো 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা সেম প্রসেসে দ্রাবক তো দেওয়াই আছে, M2 বের করবো, দেন আবার আগের মতো দুইটা বিয়োগ করে দিব, তারপরে কতটুকু পদক্ষিপ্ত হয়ে গেছে পেয়ে যাবো। তাসিন বুঝতেছো ভাইয়া ম্যাথটা? মানে আগের অঙ্কটার এই হ্যাঁ, অঙ্কটার মধ্যে একটু স্লাইড ডিফারেন্স আছে, বুঝছো? সম্পৃক্ত দ্রবণ মানে তো ওইটাই যে একটা দ্রাবক মানে দ্রবণে কতটুকু দ্রব্য হায়েস্ট থাকতে পারবে ওইটাই তো। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, হ্যাঁ। এই জন্যই তো আমরা দেখতেছি যে ওই 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য হাইয়েস্ট থাকতে পারবে হচ্ছে 105 গ্রাম, আর 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য হাইয়েস্ট থাকতে পারবে হচ্ছে 59.5 গ্রাম। তাহলে দ্রবণে কিন্তু 105-এ ছিল, তাহলে বাকিটুকু কি হয়ে যাবে? তাসিন, বুঝতে পারতেছো আমার কথা? মানে হাইয়েস্ট থাকতে বুঝতে পারবে পেরেছি।